আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। কি হয়েছে তোর? আর অ্যাক্সিডেন্টই বা কি করে হলো? আমি ভালো নেই চাচ্চু। কেন করলে এমনটা? আমার সুন্দর জীবনটা যে বিভীষিকাময় হয়ে গেছে। কাছাড়া বলতে গিয়েও কন্ট্রোনালি কাঁপছে। মেয়েরা শিকদারে স্পষ্ট বুঝলেন ভাইপোর কষ্টটা। কেন উত্তর দিতে পারলেন না তিনি? বিনা বাক্য ব্যয় ঘর থেকে বেরিয়ে গেলেন। খোলা দুয়ারে তাকিয়ে প্রলয় বলল, জানতাম কোনো উত্তর দিতে পারবে না তুমি, বাকিরাও কোনো উত্তর দিতে পারবে না। যেখানে আমার নিজের মাই আমাকে বিষাদের নীল সাগরে ছুঁড়ে ফেলেছেন, সেখানে তোমাদের দোষ তো কোনো দোষই না। নীরদ অম্বর রং পাল্টেছে। দিবসপতি হেলে পড়েছে পশ্চিম আকাশে। মেদিনী তমস্যাবৃত হচ্ছে ভীষণভাবে। ঘরের ভেতর প্রবেশ করে দীর্ঘশ্বাস ফেল মৃত্তিকা। বাড়িতে ফিরে এসেছে আরো অনেকটা সময় আগে। এসেই গৌরীর কবলে পড়তে হয়েছে দুজনকে, কথা শুনতে হয়েছে বেশ কয়েকটা। তার কারণ একটাই হচ্ছে, বারবার বারণ করা সত্ত্বেও কেন এদিক সেদিক টুইটুই করছে মৃত্তিকা। সারাটা সময় চুপ করে থাকলো, চুপ থাকেনি অহনা আর অর্জুন। ভাই বোন দুটোতে একই ধাঁচে বলা যায়। রাগ যেন নাকের ডগায় গিয়ে গড়ে। রাগটা নিশ্চয়ই মায়ের কাছে থেকেই পেয়েছে। ছড়িয়ে রাখা আঁচলটা কাঁধে তুলে নিল মৃত্তিকা। তাকে দেখেই সুদর্শিনী গম্ভীর স্বরে বলল, গ্রামে এসে তো দেখছি তুই আমাকে ভুলেই গিয়েছিস। মৃত্তিকার কোনো উত্তর দিতে ইচ্ছে করলো না। এমনিতেই মনটা তার ভালো নেই। হুঠাৎ মন খারাপের এসে জড়িয়ে ধরে। সেই দুপুর থেকে কেমন চুপচাপ হয়ে গিয়েছে। তবে পুষ্করিণী পাড়ি বসে থাকতে ভালো লাগছিল। বাড়িতে ফিরে আবারও সেই আগের অবস্থা, আশানুরূপ উত্তর না পেয়ে সুদর্শিনী আবারও বলল, একা একাই দেখছি পুরো পাড়া টোটো করে ঘুরে এসেছিস, আমাকে সঙ্গে নেওয়ার প্রয়োজনই মনে করিসনি। তোকে নিয়ে হুঠাৎ কোথাও বের হওয়া বারণ। আর অনা আমাকে জোর করে নিয়ে গেছিল। মেয়েটাকে শত বারণ করেও কোনো কাজ হয়নি। তবুও মন ভরল না সুদর্শিনীর। মুখটা আধার করেই রাখলো। মৃত্তিকা গিয়ে গা ঘেঁষে বসলো সুদর্শিনীর গলা জড়িয়ে আহ্লাদি গলায় বলল, আমার সোনা দিদি রাগ করে না, কাল সকালে তোকে নিয়ে হাঁটতে বের হব। অন্যদিকে মুখ ফিরে নিয়ে সুদর্শিনী বলল, বলবো না আমি, কাল ঢাকা ফিরে যাব আর এই মেয়ে আমাকে বলছে কালকে সকালে হাঁটতে বের হবে। এখন বুঝতে পারছি এখানে এসে আমার লাভ কিছুই হলো না। সুদর্শিনীর পেটের কাছে মুখ এনে মৃত্তিকা ফিসফিস করে বলল, তোর মাকে একটু বোঝা না, মিম্মির সঙ্গে যেন রেগে না থাকে। উঠে বস, আমার সুড়সুড়ি লাগছে। উঠে বসলো মৃত্তিকা। সুদর্শিনী আবারও বলল, ট্রেনের টিকিট কেটেছিস? হ্যাঁ, কাল সকাল 10টার দিকে রওনা দিব। আচ্ছা। কিছু খাবি দিদি ভাই? কি খাবো? তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি বানিয়ে নিয়ে আসছি। হসপিটাল থেকে ফিরেছে অর্পণ। আজ সারাদিন ভীষণ কাজের প্রেশার ছিল। আজ দুটো অপারেশন ছিল, দুটো সাকসেসফুল হয়েছে। একটা অপারেশন সকালে ছিল আর আরেকটা ছিল শেষ বিকেলে। সকালে অল্প কিছু খেয়ে হসপিটালে ছুটেছিল। বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে ঘরের দরজায় আটকে দিল অর্পণ। একটু বিশ্রামের প্রয়োজন। পরনে কালো চেক শার্টটা না খুলে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। ফুল স্পিডে সিলিং ফ্যান ঘুরছে। সারাদিনের ব্যস্ততা, ইরার সঙ্গে কথা হয়নি। মেয়েটা হয়তো অভিমানী গাল ফুলিয়েছে। প্যান্টের পকেট থেকে মুঠোফোন হাতে নিতে ইরাবতীর নাম্বারে ডায়াল করলো। রিং হবার সঙ্গে সঙ্গে রিসিভ করলো। হয়তো তার কলের অপেক্ষাই করছিল মেয়েটা। ফোনটা কানের কাছে ধরতেই কিছু অভিযোগের বুলি রিন্ডি নিয়ে ধন্যির মতো বেজে উঠল। চোখ বন্ধ রেখে অর্পণ গাল এলিয়ে হাসল। ইরার সঙ্গে কথা বলা শেষ হতে অর্পণ উঠে বসল। ফোনের চার্জে বসিয়ে বিছানার অপর পাশে গেল। ওয়ার্ড্রবের তৃতীয় ড্রয়ার খুলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল অর্পণ। গোসল করলে হয়তো শরীরটা ঝরঝরে লাগবে। এদিকে প্রলয় তাকে কল করছে। পায়ে চোট পাওয়ার ফলে হাঁটতে কষ্ট হচ্ছে তার। আর অন্য কাউকে দিয়েও অর্পণকে ডাকিয়ে নিতে পারবে না সে। দুজনের ঘর পাশাপাশিও সত্ত্বেও প্রলয় কল করে অর্পণকে ডাকছে সে। একটা জরুরি কাজে ক্রমাগত কল করছে। প্রায় আধ ঘন্টা পর অর্পণ ওয়াশরুম থেকে বের হলো।
তোয়ালে দিয়ে চুলগুলো মুছে নিল সে। অসময় গোসল করেছে, চুল না শুকালে ঠান্ডা লেগে যেতে পারে। বিছানার উপর ট্রাউজার আর টি শার্ট পরে রয়েছে। ওয়াশরুমে ঢোকার আগে এগুলো বের করে রেখে গিয়েছিল সে। ঝটপট টি শার্ট আর ট্রাউজার পরে ফোনটা হাতে নিল। বেশ কয়েকবার প্রলয় কল দিয়েছে তাকে, হয়তো জরুরি করে তলবে ডাকছে। অর্পণ তার ঘর থেকে বের হয়ে প্রলয়ের ঘরে গেল, দরজার নক করে বলল। আসবো? ভেতর থেকে প্রলয়ের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। এসো। ভেতরে প্রবেশ করলো অর্পণ। প্রলয় বিছানায় বসে রয়েছে। তাকে দেখা মাত্র প্রলয় বলল, তোকে কিছু বলার আছে অর্পণ। কি বলবে ভাই? দরজা আটকে এখানে এসে বস। প্রলয়ের কথা শুনে অর্পণ দরজা আটকে বিছানায় গিয়ে বসলো। প্রলয় বলল। এই কদিনের ঝামেলায় তোকে একটা কথা আমার বলাই হয়নি। অর্পণ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কথা? হুবহু ভূমির মতো একটা মেয়েকে দেখেছি আমি। প্রলয়ের কথা বিশ্বাস হলো না অর্পণের। ভূমি তো 1 বছর আগেই মারা গেছে, সঙ্গে সেই নিষ্পাপ বাচ্চাটাও। তার উপর ওই লাশ। অর্পণ আর কিছু ভাবতে পারল না, কম্পিত কণ্ঠস্বরে খাদে নামিয়ে বলা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে ভাই। আমার কোনো ভুল হচ্ছে না। তুই প্রমাণ চাস তো? কিসের প্রমাণ? ডিএনএ রিপোর্ট। ডিএনএ? ডিএনএ ল্যাবে টেস্ট করতে দিয়েছিলাম। মন বলছে ও আমার ভূমি, কিন্তু মন বললেই তো হবে না, তার জন্য পোক্ত প্রমাণ প্রয়োজন। এসব তুমি কবে করলে? সেদিন তোকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে এক ফাঁকে ল্যাবে গিয়েছিলাম। 2 দিন আগে। অর্পণকে হসপিটালের সামনে নামিয়ে দিয়ে প্রলয় গাড়ি নিয়ে সোজা একটা ল্যাবের সামনে এসে দাঁড়ায়, থামে। এখানে তার একজন বন্ধু চাকরি করে। অতিরিক্ত সময় ব্যয় না করে প্রলয় গাড়ি থেকে নামলো, একবার সেদিকে তাকিয়ে। এরপর ল্যাবের ভেতরেই চলে গেল। তাকে দেখা মাত্র এগিয়ে আসে সোহেল। দুজনের মাঝে ভালো মন্দ অনেক কথা হয়। কথা বলার এক পর্যায়ে প্রলয় তার প্যান্টের পকেট থেকে 2টো ছোট প্যাকেট বের করে। সোহেলের হাতে প্যাকেট দুটো দিয়ে সবকিছু বলে। প্রথমে নাকচ করে দেয় সোহেল। প্লিজ না করিস না, আমার জানাটা খুব দরকার। স্যার জানতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। কিছু হবে না, যা হবে আমি সামলে নেব। প্লিজ তুই না করিস না। ঠিক আছে, তবে তোকে একদিন অপেক্ষা করতে হবে। কাজটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করিস ভাই। ইনশাল্লাহ। তপ্ত নিঃশ্বাস ফেলে ল্যাব থেকে বের হয়ে আসে প্রলয়। সবকিছু ঠিকঠাক হলে কালই সব সত্যিটার উদ্ঘাটন হবে। মৃত্তিকার সত্যিটার সামনে আসবে প্রলয়। এদিক সেদিক তাকিয়ে দেখলো, এরপর আবারও গাড়ি নিয়ে চলে গেল। এখন প্রলয়ের কথা এতক্ষণ চুপটি করেই শুনছিল অর্পণ। অনেকটা সময় চুপ থেকে আবারও জিজ্ঞেস করলো, রিপোর্ট পেয়েছো? সেদিন তো অ্যাক্সিডেন্ট হলো, ভেবেছিলাম পার্টি অফিসের কিছু কাজ শেষ করে ল্যাবে যাব রিপোর্ট আনতে। তার আগেই যা ঘটার ঘটে গেল। তাহলে সোহেলকে বলো পার্সেল পাঠাতে। না, একদম না। অর্পণ জিজ্ঞেস করলো, প্রলয় কেন? রিপোর্টটা তুই নিজে গিয়ে নিয়ে আসবি। সে না হয় আমি নিয়ে এলাম, তার আগে এটা বলো মেয়েটার বাড়ি কোথায়? খোঁজ লাগিয়ে জানতে পেরেছিলাম মেয়েটা নাকি অ্যাডভোকেট মাহেন্দ্র রায় চৌধুরীর মেয়ে। তাহলে তো মেয়েটা সনাতন ধর্মের। আমাদের ভূমি কি করে হতে পারে? হয়তো তোমারই ভুল হচ্ছে। আমি কিছু জানি না। আমার মন যে মানতে চায় না। মন বলে ভূমি আছে, সে আমার কাছে পাশেই আছে। মনের শান্তির জন্যই না হয় রিপোর্ট এনে দিস। ভাই তোমাকে আরেকটা খবর দেওয়ার আছে। জিজ্ঞেস করলো, কি? ওই জানা দুটোকে গোডাউনে আটকে রাখা হয়েছে। আটকেই থাকুক, কোনো খাবার দিবি না? একটু খাবারের জন্য ওরা এক এক লহমা তর পাবে। ওরাও তো জানুক, সেহরিস আরশান প্রলয় আতিথেয়তার কোনো কমতি রাখে না। সংসদ নির্বাচনের আগে আমি কোনো রক্তারক্তি চাই না। আচ্ছা রাত হয়েছে, তুমি এখন শুয়ে পড়ো, আমি আসছি। আয়। অন্ধকার কাটিয়ে ময়ূখমালা উকি দিচ্ছে। উজ্জ্বল হয়ে উঠেছে চারিপাশ। বিশাল অম্বর নীলাভ মেঘের আড়ালে ঢেকে রয়েছে। আকাশে শুভ্র আর নিচে তুলো ঝাঁক উড়ে বেড়াচ্ছে। ভোরের পাখিদের কলকাকলি জানান দিচ্ছে প্রভাত নেমেছে মেদিনীর বুকে। সুদর্শিনীকে সঙ্গে করে হাঁটতে বের হয়েছে মৃত্তিকা। দুজনে মিলে খালি পায়ে শিশির ভেজা দুর্বা ঘাসের উপর সমান তালেই হাঁটছে। নীরবতা কাটিয়ে সুদর্শিনী বলল, ব্যস্ত শহরের কোলাহলের চাইতে গ্রামের এই নীরবতা অসম্ভব সুন্দর।
তোর জামাইবাবুকেও নিয়ে আসা উচিত ছিল। মৃত্তিকা কোনো প্রতিউত্তর করার আগে সুদর্শিনী আবার বলল, আমিও না কি বলছি, তোর জামাইবাবুকেই বা পাবো কোথায়, সে তো কাজে ব্যস্ত। নেক্সট টাইম আমরা জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে আসবো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। দিদি ভাই, তুই কি পুষ্করিণী পাড়ে যাবি? অসম্ভব ভালো লাগা কাজ করবে সেখানে গেলে। তুই এখনো জিজ্ঞাসা করছিস? নিয়ে চল আমাকে, আমি অবশ্যই যাব। সুদর্শিনীকে নিয়ে মৃত্তিকা পুষ্করিণী পাড়ে গেল। তেঁতুল গাছের কাঁচা পাকা তেঁতুল দেখে জিভে জল চলে এলো সুদর্শিনীর। কাল বিকেলে পুষ্করিণীর পাড় থেকে যাওয়ার সময় কয়েকটা তেঁতুল সঙ্গে করে নিয়ে গিয়েছিল। বেশ তৃপ্তি নিয়ে লবণ শুকনো মরিচ গুঁড়ো মিশিয়ে তেঁতুল খেয়েছিল সুদর্শিনী। তুই কাল এখান থেকেই আমার জন্য তেঁতুল নিয়ে গিয়েছিলি? চোখের পলক ঝাপড়ে মাথা উপর নিচ ঝাঁকিয়ে মৃত্তিকা বলল। আমরা কি আরো কিছু তেঁতুল সঙ্গে করে নিয়ে যেতে পারবো? মৃত্তিকা কিছুটা মজার ছলে বলল। মনে হয় না দেবে বলে। মনে ক্ষুণ্ণ হলো সুদর্শিনীর। সে কিছুটা ক্ষীণ স্বরে বলল, ও, ঘড়িতে তখন 11:30 বাজে। ব্যাগ বই খাতা গুছিয়ে নিয়েছে তৃপ্তি। তার কথা অনুযায়ী আজই সে গ্রামে ফিরে যাবে। আর কখনো এই শহরে আসার নাম নেবে না, আর না পড়াশোনার নাম নেবে। আজই সব স্বপ্ন লাটে উঠে ফিরে যাবে বাবা মায়ের কাছে। বাড়িতে মহিলা মহল আর প্রলয় ছাড়া কেউই নেই। সকালে নাস্তার পাট চুকিয়ে অর্পণ আর মেহরাব শিকদার হসপিটালে গিয়েছে। মেহরাব শিকদারের একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। অর্পণের কাজ যেন আরও বেড়েছে। আজও একটা ক্রিটিক্যাল অপারেশন রয়েছে। সকালে নাস্তা করেই বাবা ছেলে মিলে বেরিয়ে পড়েছে। অবশ্য অর্পণ আগেই বাইক নিয়ে বেরিয়েই পড়েছিল। মোর্শেদ শিকদারও বেরিয়েছেন। তিনি একটু অফিসে গিয়েছেন। ব্যবসায় কি যেন একটা সমস্যা হয়েছে। প্রলয় তার বাবার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু মাধুরী কিছুতেই যেতে দিলেন না। বৈঠকখানায় বসে টিভিতে খবর দেখছিল প্রলয়। তখনই তৃপ্তি তার ব্যাগ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। বাড়ির প্রত্যেকের থেকে আগেই বিদায় নিয়েছিল সে। এক্ষুনি বের হবে। দেরি হলে হয়তো ট্রেনের টিকিটও পাবে না। সদর দরজার দিকে তৃপ্তি যতই এগিয়ে যাচ্ছে ততই তার বুকের ভেতরটা ছটফট করছে। হুট করে প্রলয়ের ডাকে সে থেমে গেল। সেই সঙ্গে স্পন্দনও যেন একটু একটু করে বাড়তে শুরু করেছিল। আপনি এখানে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। হকচকিয়ে গেল তৃপ্তি। স্তম্ভিত শস্ত্র নয়নে চেয়ে রইল প্রলয়ের দিকে। প্রলয়ের কাছ থেকে এমন কথা কাশ্মীকালেও আশা করেনি সে। কি রিয়েকশন দেবে ভেবে পাচ্ছে না। প্রলয় আবারও বলল, তবে আমার ঘরে হুটহাট ঢুকে পড়বেন না, আমি পছন্দ করি না। কথা বলতে দেরি প্রলয়ে চলে যেতে দেরি হয়নি। পায়ের ব্যথাটা কমলেও ক্ষতগুলো এখনো শুকায়নি। ক্ষতগুলো এখনো বেশ তাজা। সময়ের সাথে সাথে ক্ষত শুকিয়ে গেলে হৃদয়ে জমে থাকা ক্ষতগুলো বয়ে বেড়াতে হয় চিরকাল। এদিকে তৃপ্তি বড় বড় পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। প্রলয় হয়তো এতক্ষণে তার ঘরে গিয়ে দৌড় দিয়েছে। ঘটলো তাই। তৃপ্তি দাঁড়িয়ে দেখলো দরজা খানা বন্ধ। মাধুরী দোতলায় করিডোর দিয়ে যাচ্ছিলেন। তৃপ্তিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাকই হলেন। তৃপ্তির বাহুতে স্পর্শ করে জিজ্ঞেস করলেন, এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো বাড়ি ফিরে যাচ্ছিলে। আমি কোথাও যাব না আন্টি। হঠাৎ সুবুদ্ধি কি করে ফিরলো? সুবুদ্ধি মানে? এই যে তুমি যাওয়া ক্যান্সেল করলে। আপনার ছেলের নাকি আমাকে নিয়ে কোনো অসুবিধে নেই, তাই আমি কোথাও যাচ্ছি না। এই তো বুদ্ধিমতীর পরিচয় দিলে। তুমিই পারবে আমার ছেলের মন জয় করতে, তাই তো তোমাকে আমি এখানে এনেছি। তৃপ্তি প্রতিউত্তর করলো না। ব্যাগটা নিয়ে পূর্ণতা পুষ্পিতার ঘরে চলে এলো। অতিথিশালা পরিষ্কার করানো হয়নি, তাই এদের দুই বোনের ঘরেই থাকতে দিয়েছেন মাধুরী। তৃপ্তিকে ফিরে আসতে দেখে দুই বোনের হাসি খুশি মুখটা মিলিয়ে গেল। দেখে মনে হচ্ছে তৃপ্তি চলে যাওয়ায় খুব খুশি ছিল দুজন, কিন্তু তাকে আশায় জল ঢেলেছে তাদের বড় ভাইয়া। এদিকে তৃপ্তিকে দেখে বেশ খুশি মনে হচ্ছে। খুশির কারণটাই চট করে ধরে ফেললো দুটোতেই। দুজনকে হঠাৎ চুপ করে যাওয়াতে তৃপ্তি আহ্লাদে গদগদে সুরে বলো, বোকা তোমরা দুই বোন খুব সুইট, সেটা কি তোমরা জানো? শোকা পূর্ণতা বলো। হ্যাঁ, সবাই এমন চাই বলে। অ্যাকচুয়ালি সবাই আমাদের দুজনকে বারবিটল বলেই ডাকে। একটিবার তালি বাজিয়ে তৃপ্তি বলল, বাহ। পূর্ণতা পুষ্পিতা একে অপরের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। তৃপ্তি নিজ থেকেই মেয়ে দুটোর গাল টেনে দিল। পছন্দ হলো না পুষ্পিতার। তার
চিত্ত চাঞ্চল্য স্বভাব তাকে চুপ থাকতে দিল না। অতিশয় কর্কশ কণ্ঠে বলে উঠল, গাল টেনে দেবা আমি মোটেও পছন্দ করি না, সো কিপ ডিস্টেন্স। মুখের উপর এভাবে বলে ফেলা ইতস্তত বোধ করলো তৃপ্তি। কথা কাটাতে পূর্ণতা বলল, তোমাকে খুব খুশি মনে হচ্ছে, কি ব্যাপার আপু? একটু খুশি। একটু থেকে তৃপ্তি আবার বলল, অ্যাকচুয়ালি আমি হোস্টেলে একদম থাকতে পারি না। তোমাদের ভাইয়া যেহেতু আমাকে চলে যেতে বলেছিলেন, তাই আমি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কাল রাতে খুব টেনশনেও ছিলাম, কারণ এক রাতের মধ্যে কি করে থাকার ব্যবস্থা করতাম। তৃপ্তির অসুবিধাটা বুঝলো পূর্ণতা। পুষ্পিতা একটু আগে করা ব্যবহারে অনুশোচনা হলো পুষ্পিতার। অজান্তেই খারাপ ব্যবহার করেছে, সে তো এমন নয়। তৃপ্তি আবার বলল, হোস্টেলের খাবার মুখে তোলা যায় না। পড়াশোনা লাটে উঠিয়ে গ্রামের বাড়ি ফিরে গিয়েছিলাম। বড় দাদুমণি আমাকে ঢাকায় মানে তোমাদের বাড়িতে পাঠালেন। পড়াশোনার এবার হয়তো মনোযোগী হতে পারবো ভাবতে খুব খুশি খুশি লাগছে আমার। তৃপ্তির কথা শেষ হতেই পুষ্পিতা এসে জড়িয়ে ধরল। নিজের করা খারাপ ব্যবহারের জন্য মনে মনে ভীষণ অনুশোচনায় ভুগছে সে। আম সরি আপু, শুধু শুধু তোমাকে খারাপ মনে করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাদের ভাবিমণির জায়গা নিতে এসেছো। তৃপ্তি এবার বুঝলো সবকিছু মেয়ে দুটোর মাঝে এখনো বাচ্চামো সব রয়ে গেছে। তৃপ্তি গাল এলিয়ে হেসে পড়ল, এখানে কারোর জায়গা নিতে আসিনি পাখি। আসলে আন্টির কথায় আমি সেদিন তোমাদের ভাইয়ার ঘরে ঢুকেছিলাম, কিন্তু উনি যে এভাবে রেগে যাবেন সেটা ভাবতে পারিনি। বড় দাদুমণি আমাকে বলেছিল আমি এই বাড়িতে থেকে পড়াশোনা করতে পারবো। এবার পূর্ণতা বলল, অবশ্যই, তুমি আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করতে পারবে আপু। তোমরা সত্যি খুব কিউট, একদম গোলুমলু। দুপুর 1:30। সাই বেগে ট্রেন ছুটেছে। সিটে মাথা হেলান দিয়ে রয়েছে সুদর্শিনী। খুব গা গোলাচ্ছে তার। তনুজা অনেকবার বলেছেন একটু ঘুমিয়ে নিতে, কিন্তু অস্বস্তির কারণে ঘুম আসছে না কিছুতেই। মুখোমুখি বসে সবটা খেয়াল করলো মৃত্তিকা। সে সুদর্শিনীকে জিজ্ঞেস করলো, আই দিদি ভাই, তেঁতুল খাবি? মাথা তুলে তাকিয়ে সুদর্শিনী জিজ্ঞেস করলো, এই সময় তেঁতুল পেলি কোথায়? তুই ভুলে গেলি? কালই তো তুই বললি বেশ কিছু কাঁচা পাকা তেঁতুল সঙ্গে করে নিয়ে যেতে। তোর মনে আছে? বারে, আমার দিদি ভাইয়ের খেতে ইচ্ছে করেছে আর আমি আনবো না তা কি করে হয়? সব দিকেই তোর খেয়াল থাকে। কি মিষ্টি রে তুই। ব্যাগ থেকে বড় দেখে দুটো তেঁতুল বের করে সুদর্শিনীর হাতে দিল। সঙ্গে কাগজে মুড়িয়ে রাখা লবণ। অহনা দিয়েছিল, বলেছিল পথে প্রয়োজন পড়তে পারে। তার কথাই সত্যি হলো। এই যে এখন কাজে লেগে গেল। ঢাকা ওরা পৌঁছে গিয়েছে, আর হয়তো আধা ঘন্টার রাস্তা পাড়ি দিতে হবে। বিকেলে লালচে রোদ আছড়ে পড়ার কথা, অথচ বিশাল অম্বর জুড়ে কৃষ্ণ মেঘালয় ভরপুর। বাতাবরণ শীতল, মৃদুমন্দ সমীরণে হৃদয় জুড়িয়ে যায় যেন। শরীর মন দুটোই ফুরফুরে হয়ে উঠে। শত বারণকে অবজ্ঞা করে মৃত্তিকা এসেছে লেকের ধারে। তনুজা বারবার বারণ করেছিলেন, কারণ ঘন্টা 2 আগে ওরা বাসায় পৌঁছেছে। একটু তো বিশ্রাম নিতে হয়। এদিকে জার্নি করে খুবই ক্লান্ত সুদর্শিনী। এসেই হালকা কিছু খাবার খেয়ে জম্পেশ ঘুম দিয়েছে। ঘুরতে যাওয়ার মজা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। গোসল করে বের হতে মৃত্তিকা শুনতে পেল তার ফোনটা ক্রমাগত বেজেই যাচ্ছে। শাড়ির আঁচল কোমরে গুজেই তস্ত্র হস্তে মুঠো ফোন খানা হাতে নিল। উপমা কল করেছে। কেন কল করেছে জানা নেই। অন্যদিকে, সাবিনা তুই রান্নাঘরে যা, আমি আসছি। আচ্ছা খালাম্মা। জুসের গ্লাসটা নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল সাবিনা। মাধুরী একবার এদিক সেদিক তাকালেন না। এখন কেউ নেই। বিকেলের এই সময়টা সবাই ঘুমিয়ে পড়ে। উনি তো যাচ্ছিলেন ট্রলার ঘরের দিকে। সেটা ঘুমিয়েছে কিনা দেখার জন্য করিডোরে তৃপ্তিকে দেখতে পেলেন তিনি। সকালের কথা মনে পড়ে গেল ওনার। পূর্ণতা পুষ্পিতার সঙ্গে বলা প্রত্যেকটা কথাই শুনেছে তিনি। এবার সরাসরি জিজ্ঞেস করলেন তৃপ্তিকে, সকালে কি যেন বলছিল পূর্ণপুষ্পকে? মাধুরীর কথা বেশ অবাক হলো তৃপ্তি। স্তম্ভিত স্বরে জিজ্ঞেস করলো, কি বলার কথা বলছেন আন্টি? এই যে তুমি এই বাড়িতে শুধুমাত্র পড়াশোনার জন্য এসেছো, অন্য কোনো উদ্দেশ্য নেই তোমার? শোনো মেয়ে,
এ বাড়িতে থাকতে হলে তোমাকে আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। প্রলয়কে তোমাকে হাতে রাখতে হবে, ওকে নিজের আয়ত্তে আনতে হবে। ভূমির নাম চিরতরে মুছে ফেলতে হবে প্রলয়ের জীবন থেকে। অবশ্য এই কাজটা আমার আরও অনেক আগেই করার প্রয়োজন ছিল। কয়েক মাস তো ভালোই ছিল, কিন্তু ইদানিং আবারও আমাকে ছেলেটা ওই অলক্ষীর নাম জপছে। আপনি যা ভাবছেন তেমন কিছুই না আন্টি। আমি তো জাস্ট নিজের দল ভারী করার চেষ্টা করেছি। এই বাড়িতে টিকে থাকতে হলে, আপনার ছেলের মনে জায়গা করতে হলে আমাকে তো কিছু কৌশল অবলম্বন করতে হবে, তাই না? এ বাড়িতে থাকতে হলে, নিজের স্বপ্ন পড়াশোনা পূরণ করতে হলে আমি যা বলবো তাই শুনতে হবে তোমাকে। মনে থাকবে? হ্যাঁ আন্টি, মনে থাকবে। আপনি যা চাইছেন তাই হবে। মাধুরী যা বলার ছিল তিনি তা বলেই করিডোর থেকে প্রস্থান নিলেন। উনি যাওয়া মাত্রই হাঁপছের বাসর তৃপ্তি। এতক্ষণ যেন শ্বাস রুদ্ধকর অবস্থায় ছিল সে। স্বপ্নকে হাতে রাখতে হলে এই মহিলার তালে তাল মেলাতে হবে। তৃপ্তি মনে মনে কয়েকটা কথা আওড়ালো। আপনি যত যাই বলুন, আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। এই তৃপ্তি এতটাই ফেলনা নয় যে জোর করে অন্যের জায়গা নিতে চাইবে। আপনার ব্যাপারে ফিরোজা আন্টি আমাকে সব কিছুই বলেছেন। আপনার কোনো ইচ্ছে পূরণ হবে না আন্টি। প্রলয়ের ঘরের সামনে এসে মাধুরী দেখলেন দরজা চাপিয়ে রাখা। তিনি টোকা দেওয়ার জন্য উদ্যত হতেই বুঝতে পারলেন দরজা খোলাই রয়েছে। তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। প্রলয় বিছানায় বসে মোবাইলে গেম খেলছে। মাধুরী গিয়ে ছেলের মুখোমুখি বসলেন। কোমল স্বরে জিজ্ঞেস করলেন, গেম তোকে একটা কথা বলবো বাপ। খেলতে খেলতে প্রলয় বলল, বলো, শুনছি আমি। তৃপ্তি মেয়েটা কি এতটাই খারাপ? দেখতে শুনতে ভালো, ভালো বংশের, আর পড়াশোনাও করছে। মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যা বাপ। আবারও একই কথা দাবিয়ে রাখা রাগটা তরতর করে বাড়তে শুরু করলো। এই জীবনে ভূমির জায়গা যে কাউকেই দিতে পারবে না সে। কেন মা সেটা বুঝতে চাইছে না? অহেতুক ঝামেলা প্রতিনিয়ত হচ্ছে। এই একটা কারণে নিজের রাগকে সংযত করলো প্রলয়। তাকে চুপ থাকতে দেখে মাধুরী মনে করলো ছেলের মন হয়তো একটু একটু করে গলছে। আর একটু ঘি তিনি ঢেলেই দিলেন। আমারও তো ইচ্ছে হয় তোর সন্তানটির মুখ দেখবার। হাজার চেয়েও রাগটা আর সংযত হওয়া গেল না। প্রলয়ের রাগ যেন তুঙ্গে চড়েছে। এবার যে প্রলয়ঙ্কারী ঝড় আসবেই। প্রলয় চেঁচিয়ে বলল, তুমি কি চাইছো আমি এই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাই? তোর কি মায়ের জন্য একটু মন কাঁদে না? এই সমস্ত ইমোশনাল ব্ল্যাকমেইল আমার ক্ষেত্রে কাজে দেবে না, এটা তুমি খুব ভালো করেই জানো। প্লিজ আমাকে একা থাকতে দাও। এবার থমথমে হয়ে গেল মাধুরীর মুখখানা। ছলে বলে কৌশলেও ছেলের মন গলানো যাচ্ছে না। গতকাল এভাবে একা দহনে পূর্বে ছেলেটা। ওনারও যে খুব শখ আহ্লাদ রয়েছে ছেলেকে নিয়ে। ছেলের বউ আসবে, নাতি নাতনির মুখ দেখবেন। প্রলয় মুঠো ফোন রেখে বলল, তুমি এখনো দাঁড়িয়ে আছো? বললাম তো আমাকে একটু একা থাকতে দাও। কেন অশান্তিতে রাখছো আমাকে? আমি তোকে অশান্তিতে রাখছি? তুমি নিজেই বুঝে নিও। এখন প্লিজ যাও, আমি ঘুমাবো। মন ক্ষুণ্ণ হলো মাধুরীর। বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। যাওয়ার আগে দরজাটা ভালো করে চাপিয়ে দিয়ে গেলেন। প্রলয় একবার জানালার বাইরের দিকে তাকালো। কৃষ্ণবর্ণীয় কাদম্বিনীর মেলা বসেছে। অন্তরিক্ষে দিবসপতি লুকোচুরি খেলছে। দুপুরেও বাতাবরণ পরিষ্কার ছিল। প্রলয় বাহিরের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। রুক্ষ গম্ভীর কণ্ঠস্বর খাদে নামিয়ে বলা, সেদিন তুমি ঠিকই বলেছিলে ভূমি, যে নারী প্রচণ্ড অভিমান নিয়ে হারিয়ে যায় তাকে আর সহজে ফিরে পাওয়া যায় না। তোমার কথাই সত্যি হচ্ছে। তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তোমাকে পাবার আশায় প্রতিটা মুহূর্ত আমি একটু একটু করে তড়পাচ্ছি। ব্যাকুল হয়ে উঠেছে প্রলয়। যত সময় অতিবাহিত হচ্ছে ডিএনএ রিপোর্টের রেজাল্ট জানার জন্য ততই তার কৌতূহল বাড়ছে। বারবার অর্পণের নম্বরে কল করছে, লাগাতার হোয়াটসঅ্যাপেও কল করছে, শুধুমাত্র ব্যাকুল হৃদয় একটু শান্ত করার জন্য। এই তো সবে ল্যাব থেকে বের হয়েছে অর্পণ। ডিএনএ রিপোর্টটা হাতের মুঠোয়। এর ভেতরে অপেক্ষা করছে তার জানা নেই। হ্যালো ভাই। হ্যাঁ বল। ভাই রিপোর্ট পেয়েছি। তুই একটু খুলে দেখ না, ওতে কি লেখা আছে। অনুমতি পেয়ে কাগজটা খুলে ফেলল অর্পণ। ভেতরে কি লেখা আছে তা
জানার জন্য সেও খুব আগ্রহী। সত্যিটা জানার কৌতূহল থপ করেই বাজছে। কাঁধের সাহায্যে ফোনটা কানে চেপে ধরেছে অর্পণ। কাগজটা খুলে পড়তে শুরু করলো। গোটা গোটা অক্ষরে লেখা, তবুও যুগ যুগ সময় লাগছে পড়তে। কি হলো পেলি? ভাই তোমাকে আমি পরে কল ব্যাক করছি। আবার কি হলো? কথাটা বলার সাথে সাথে অর্পণ কলটা কেটে দিল। চোখের সামনে চেনা কাউকে দেখে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। বমি? চোখে পানি টলমল করছে। অর্পণ শরীরের সমস্ত শক্তি ক্ষয় করে চেঁচিয়ে উঠল। হঠাৎ করে পা দুটো থেমে গেল মৃত্তিকার। ঘুঙুরের ঝুমঝুম শব্দটা নিভে গেল। অর্পণ দৌড়ে এসে দাঁড়ানো মৃত্তিকার সামনে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তার বোন আর নেই। এটাই তো এতদিন ধরে মেনে এসেছে। আজ সে বোনকে চোখের সামনে দেখছে। অর্পণ নিজ থেকে স্নেহময় স্পর্শে মৃত্তিকার হাতখানা আঁকড়ে ধরল ভাঙা গলায়। মৃদু স্বরে বলল, অর্পণ ভাইয়ের চোখে ফাঁকি দেওয়া কি এতই সোজা? বোনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মৃত্তিকা। কোনো কিছুর প্রতি আবেগ কাজ করছে না, অনুভূতিহীন মনে হচ্ছে নিজেকে। তবু নিজেকে ধাতস্থ করে মৃত্তিকা বলল, আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। কে আপনি? আর আমার হাতেই বা কেন ধরেছেন? অর্পণ তবু মৃত্তিকার হাত দুখানা ছাড়ল না। সেভাবে দাঁড়িয়ে থেকে আদরের বোনকে দেখতে লাগলো। কিয়ৎক্ষণ সময় নিয়ে অর্পণ আবার বলল, মানলাম আমাদের মা দুটো, তাই বলে কি আমরা আলাদা? তুই আমার বোন। সেদিন আমি তোর পাশে থাকতে পারিনি, তার ব্যর্থতা আমাকে আজও কুরে কুরে খায়। আমার অপারগতার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমাকে ক্ষমা করে দিস বোন। আশেপাশে সংখ্যালঘু লোক সমাগম যারা আছে তারা নিজেদের কাজে ব্যস্ত। অর্পণ চেয়েও কাঁদতে পারছে না। চোখে অশ্রুবিন্দু, কানায় কানায় ভরপুর। অর্পণের কথা মৃত্তিকা গভীর মনোনিবেশ করছে। না চাইতো শ্বাস আটকে যাওয়া কান্নাগুলো আঁখি পল্লবে স্পষ্ট হলো। মুহূর্তেই ঝরঝর করে অশ্রু কণার রূপ ধারণ করে গৌর কপল জুড়ে গড়িয়ে পড়ল। এই কেমন টানাপোড়েনের মাঝে যাচ্ছে সে। হতচ্ছাড়ি মেয়ে, তোকে কতদিন বলেছি আমার বাড়িতে আসবি না? আক্ষি দেওয়ায় সিক্ত হলো ভূমির। পা দুটো দোরগোড়াতেই থমকে গেল। বাড়িতে এক ফোঁটা পানি নেই। দুটো ভাত খেতে বসেছিল, তখনই খেয়াল হলো ঘড়ায় পানি নেই। মনে কিছুটা সাহস সঞ্চয় করে ছুটে এসেছিল জামাল কাকাদের বাড়ি। কাকি বেশ খিটখিটে মেজাজের। সহজ কথা ক্রুদ্ধ স্বরে বলেন। মহিলা আবারও বললেন, মহিলা কোনো জারজ সন্তানের ছায়া আমার আঙ্গিনায় পড়ুক তা আমি চাই না। দয়া করে চুপ করো কাকি, আমি জারজ সন্তান নই। মুখ ঝামটি দিয়ে টিটপনি কেটে বললেন, এই কাহিনী পুরো গ্রাম জানে। ও কথার মুখে আনতেও ঘৃণা লাগে। হাতে কান চেপে ধরল। প্রতিনিয়ত এই কথাগুলো শুনতে তার একটুও ভালো লাগে না। মাকে নিয়ে খারাপ কথা শুনতে কারই বা ভালো লাগে। রমিজা আবারও বলেন, তা আমার উঠানে তোর ছায়া কেন? বাড়িতে এক ফোঁটা পানি নেই, আর আম্মাও বাড়ি ফেরেনি, তাই আমি তোমাদের কলপার থেকে পানি নিতে এসেছিলাম। কাকি, না থাকলে নেই, তোকে কে আসতে বলেছিল? মহিলার কথায় খুব খারাপ লাগলো। এমনিতে অনেকের কাছে এই শুনে অভ্যস্ত সে। দোরগোড়ায় দাঁড়িয়ে সমান তালে কেটে যাচ্ছে ভূমি। তার কান্না একটু মায়া হলো না রমিজার। আবারও মুখ ঝামটা দিয়ে মৃদুস্বরে বলে উঠলেন, ঢং। গৌর কপাল জুড়ে উষ্ণ অশ্রু গড়িয়ে পড়েছে। অসহায় মতো দাঁড়িয়ে রয়েছে ভূমি। মহিলাটা তাকে বাড়ির ভেতর ঢুকতে দিল না তো দিলই না। খিদেও পেয়েছে ভীষণ। নিরুপায় হয়ে ভূমি বলল, কাকি, আমাকে এই ছোট কলসিটা একটু পানি ভরে দেবে? ভাত খেতে বসেছিলাম। এখন কি তোর কাজ করে দিতে হবে আমাকে? একটু থেকে রমিজা নিজ থেকেই বললেন, কলসিতে পানি দিচ্ছি, তবে হ্যাঁ, তুই আমার বাড়ির ত্রিসীমানায় ঢুকবি না। অল্পতেই খুশি হয়ে গেল ভূমি। কাত করে মহিলার কথায় সায় জানালো। কিছুক্ষণের মাঝে মহিলা ভরা কলসি নিয়ে দোরগড়ায় এসে দাঁড়ালেন। তোর আম্মাকে বলবি এই মাসের পানির টাকাটা যাতে তাড়াতাড়ি দিয়ে দেয়। আচ্ছা। ভূমির হাতে কলসিটা দিয়ে বললেন। দূর আকাশে কৃষ্ণ মেঘের ঘন ঘটা ঘুরঘুর করছে। মেঘ ডেকে যাচ্ছে। দৈবাক্ত ঝড়ো হাওয়ায় গাছগাছালি এপাশ ওপাশ হেলে পড়েছে। মনে হচ্ছে যেন বেশ আয়োজন করে মেঘ বর্ষিত হবে। বাতাসের দাপটে মরিচা ধরা আধ ভাঙা জানালার দুয়ার বারবার বাড়ি খাচ্ছে। আজ হয়তো ভেঙে পড়ে গেল নিমেষহীন ভূমি। আজ প্রকৃতি বিলাসে ব্যস্ত। কৃষ্ণ কেশ
গুচ্ছ লতার পাতার ন্যায় জড়িয়ে আছে সমগ্র কোমর জুড়ে। হঠাৎ খট করে শব্দ হওয়ায় দৃষ্টি ঘরের দিকে আবদ্ধ করল সে। মায়াময়ী মানবীকে দেখে বিষণ্ণ মনা রমণীর হৃদয় হুহু করে উঠল। সহস্র কান্না এসে ভিড় জমিয়েছে মৃগ নয়নায়। এই যেন চোখে চোখে নালিশ জানাচ্ছে অনিমেষ। অধরষ্ট কাঁপছে তরতর করে। মমতাময়ী মানবী কাছে এগিয়ে যেতে ভূমি শোধালো, আমার বাবাকে আম্মা।